বুঝলো, তুমি বিদেশ থেকে কত টাকা পাঠিয়েছো? 30 লাখ টাকা পাঠাইছি। প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে পাঠাইতাম। আচ্ছা বৌমা, তুমি এই টাকা কি করছো? আমার সব টাকা খরচ হয়ে গেছে। আমি তো টাকা উনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। আচ্ছা মাদবর চাচা, আপনি আমার একটা কথা কন তো, 5 বছরে 30 লাখ টাকা কি খুব বেশি টাকা যেটা আমি উনার সংসারে খরচ করে ফেলাইছি? মাদবর সাহেব, ডাহা মিথ্যা কথা কইতাছে। এই সংসারের যত খরচ সব তো আমার মাই করছে। আর আমাদের জমিতে যে ফসল হইতো সেইগুলাও তো আমার সংসারের কাজে লাগাইছে। তারে এছাড়াও আমি আলাদা খরচ পাঠাইছি। যখন যেটা চাইছে আমি তারে সেটা দিছি। 30 লাখ টাকা আমি তারে আলাদাভাবে অ্যাকাউন্টে দিছি আমার ঘর করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়া মাইরা দিছে। এই লোকটারে, এই বদমাশ লোকটারে সবগুলো টাকা দিছে বানবার সাহেব। এর কথা বিশ্বাস করেন না। এই থামেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি টাকা উনারে দিছি মানে কিসের টাকা উনারে দিছি? পুরা টাকা আমি আপনার সংসারের পিছনেই খরচ করছি। আর তাছাড়া আপনার পোলার পিছনে, আপনার মার পিছনে, আপনার বোনের পিছনে, অসুদ্ধ গোষ্ঠীর পিছনে যে সমস্ত টাকা আমি নিঃস্বার্থভাবে খরচ করছি, তখন তো আমি আঙ্গুলের কড়া গুইনা রাখি নাই যে কোন টাকা কোথায় খরচ করছি। আমি যদি কড়া গুইনাই রাখতাম তাহলে তো আমি এখন হিসাব দিতেই পারতাম। আমার কাছে তো কোনো হিসাব নাই। আমি তো সমস্ত টাকা আপনার সংসারে ডাইলা দিছি। বৌমা, কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে? এই, আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আরে সংসার চালাইছি তো আমি। হ্যাঁ, ধান উঠছে, চারিদিক দিয়ে আমাকে সব ফসল দিয়ে উঠে, আমরা সেইটা দিয়ে সংসার চালাইছি। আমার পোলার টাকা তো আমার সংসারে লাগাই নাই। সব টাকা জমার খুঁতির মধ্যে রাখ, তুমি জমায় 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 তুমি নিয়া বাইজা গেছো। খালি খালি উল্টাপাল্টা কথা কইতেছো। হ্যাঁ, এই শোনেন, আমারে বৌমা ডাকবেন না, আমি কারো বৌমা না। আর আপনি এই কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদার মনে করে গেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পোলা আইছে দেখা আপনারা আমার কাছে টাকার হিসাব চাইতেছেন। বাহ, চমৎকার। এই, কয় টাকার ওষুধ লাগছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে কি 30 লাখ টাকার ওষুধ লাগছে? এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বারেক ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাহাত্মা স্যার, আমার আর কি বলার থাকবো? আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয় নাই। কারণ আমার এরকম একটা মেয়ে কোনো ঘরে যেরকম আর জন্ম না হয়, আমি এইটাই কামনা করি। এতটুকু একটা বাচ্চা, এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়ে হয়েছে। ওই হারুনের সাথে বিয়ে করলো, একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাপের কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারের মধ্যে থাকতে হইব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাই। হ্যাঁ, আমার এই বিচারে থাকার দরকার নেই। আমি চলে যাই, আপনি আমার অনুমতি দেন। আমার এই বিচারে আমার থাকা লাগবে না। ঠিক আছে বারেক ভাই, আপনি যান। বুঝলো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এখন তুমি বিদেশ থেকে টাকা কামাই করে তোমার ওয়াইফের নামে পাঠিয়েছো। সে এখন টাকা না দিয়ে বলছে যে তোমার সংসারে খরচ করেছে। আসলে এর বিচার আমি কি করব? তারপরেও ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এটা আইনে কোনো নিষিদ্ধ নেই। সে তোমারে ডিভোর্স দিয়ে হারুনরে বিয়ে করেছে, এটা কোনো অন্যায় না। তাই বলে কি তুমি নতুন করে আবার জীবন শুরু করো? তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষই তো টাকা ইনকাম করে, তাই না? তাইলে আমি আর আমার টাকা ফেরত পাবো না, তাই না মাদুর সাহেব? জানেন মাদুর সাহেব, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি অনেক কষ্ট করতাম। যেই কষ্টটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সুখে থাকি, টাকা টাকা হাত বাড়াইলেই টাকা। কিন্তু তা না, অনেক উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 100 তলা 200 তলা বিল্ডিং,
ওই বিল্ডিং এ যখন ঝুলতাম না, তখন নিচের দিকে তাকাইলে নিজের মরণটা দেখতে পারতাম, কিন্তু নিজের মন রে বুঝ দিতাম। তারপর ওই যে মোটা মোটা রড আছে না মাদবর সাহেব, এগুলো বেঁকা থাকে, এগুলো সোজা করতে হয়। সোজা করতে যায় এই দুইটা হাতের মধ্যে খড় পড়া যাইত। এই দুইটা হাতের দিকে তাকায়া একটা জিনিসই ভাবতাম, আমার স্ত্রীর কথা, আমার সন্তানের কথা। তাদের ছবিটা আমার চোখের মধ্যে ভাইসা উঠতো, সব কষ্ট দূর হয়ে যেত। আর নিজের মনের বুঝ দিতাম আর কইতাম, এইটুক কষ্ট যদি না করস তাহলে গ্রামে যা সুখ করবি কেমনে? এই দেখেন আমার সুখ। জানেন মাদবর সাহেব, আমার টাকা পয়সা নিয়ে কোনো কষ্ট নাই। এই হাত দিয়ে টাকা বানাইছি, লক্ষ লক্ষ টাকা বানাইছি। তারা আমি 30 লাখ টাকা দিছি, এছাড়াও তারা আমি আরো লক্ষ লক্ষ টাকা দিছি। এই টাকা আমি আবার বানাইতে পারবো। আমার কষ্ট, আমার সন্তান, আবার এই নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকায়াও একটাবার তার মায়া হইল না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা সুখে থাকলে আমি সুখী। আপনার সব বিচার আমি মাইনে নিলাম। দেখো বুঝলো, অনেক প্রবাসী এরকম ভুল করে। এগুলো দেখে তো অনেক শিক্ষা নেওয়া উচিত ছিল, তোমার আরেকটু চালাক হওয়া উচিত ছিল। তা মাদবর সাহেব একই কথা বারবার বলে, কান ঝালাপালা হয়ে গেছে। আপনি তো আপনার রায় দিয়েই দিছেন না? তাহলে কি আমরা যাইতে পারি নাকি? ঠিক আছে, যাও। চলো। মা, জীবনেও সুখ হইব না। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমরা আসি। চলো বাবা। চাচি, আপনার নাতি ছেলেরে নিয়ে বাড়িতে যান, ছেলেরে বুঝান আপনার নাতির তো একটা ভবিষ্যৎ আছে। ওর জন্য হলেও আপনার ছেলেকে শক্ত হতে হবে, নতুন করে শুরু করতে হবে। ওকে বুঝান। খাও। ও মাই বেবি, তোমাকে তো লাগছে হেভি। তুমি এত দূরে কেন? কাম টু মাই সাইড। তুমি কাছে আসলে আমি সুখ। তোমার কি এক গাড়ি কিনা দিলাম, সারাদিন তুমি শুধু গাড়ির যত্নই করো, আমার দিকে তো একটু ফিরে তাকাওই না। কোথায় আমার পুরাতন গাড়ি, আর কোথায় তুমি আমার প্রিয়তমা শখের নারী? ছাড়বো না আচল, জামানা কি বলবে। ছেড়ে দাও চল, লোকে দেখে ফেলবে। আর দূর, লোকে দেখুক গা। তুমি আমার বিয়ে করাবো, এনে ভালো লাগতেছে না। আসো তো, তুমি আমি একান্তে শোনাই। আরে আরে, আসো। হারুন, হারুন। আরে বজলু ভাই, কি সুন্দর দেখছো। কইতে বজলু ভাই হাজির। তুমি কত বছর পরে বিদেশ থেকে আইলা, দেখছো? মাশাআল্লাহ, কি সুন্দর হইছো। তো ভাই, তোমার হাত খালি কেন? আমার জন্য কোনো গিফট টিফট আনো নাই? হারুন, আমি তোর সাথে দেখা করতে আই নাই, তোর জন্য কোনো গিফট লই নাই। আমি এই যে সুমির সাথে দেখা করলাম। সুমি, তুমি আমার সাথে যেটা করছো সেটা নিয়েও আমি তোমার সাথে কোনো কথা কইতে নাই। আমি যেটার জন্য আইছি সেটার উত্তর তুমি আমার দাও। গত 5টা বছর আমি প্রবাসে থাইকা কাজ কইরা কষ্ট করে আমি তোমার 30 লক্ষ টাকা পাঠাইছি। আমার সেই টাকা কই? আমার সেই টাকা তুমি এখন ফেরত দিবা। এখন ফেরত দেবো মানে? এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, যে চাইলেন আর আমি টাকা ফেরত দিয়ে দিব। আর 30 লাখ টাকা কি 5 বছরে খুব বেশি টাকা? হ্যাঁ, আমার তো চোখে পড়লো না। আর আমার টাকা আমি কি করছি না করছি সেটা কি আপনারা জানেন না? আপনারা আমি হিসাব দেই নাই? আপনার সংসারে তো খরচ করে আসছি, আমি কি ওই টাকাই বাড়িতে নিয়ে আসছি? চুপ! আর একটা কথা কইবা না। 5 বছরে 30 লাখ টাকা খরচ হয়ে যায়, তাই না? গত 5 বছরে তুমি, আমি বিদেশ থাকাকালীন, আমার বাড়ির গাছ বিক্রি করছো, আমার জমিতে যেই ফসল আদি হইতো সেইগুলা তুমি সংসারের কাজে লাগাইছো। এক্সট্রা কোনো খরচও তোমার হয় নাই। যাজ্ঞা, আমার অত কথা কইয়া তোমার লগে লাভ নেই। আমার কষ্টের টাকা, আমার টাকাগুলো তুমি ফেরত দাও। আপনি কি আমার কথা বোঝেন না? আপনারা যে আমি কইতেছি টাকা আমার কাছে নাই, আমি কি টাকা বানায় দিমু? হ্যাঁ, 5টা বছর পরে আপনি আইছেন আমার কাছে টাকার হিসাব নিতে। আমি তো ভাই অবাক হয়ে যাইতেছি। আচ্ছা, সংসারটা কি হাওয়ার উপরে দিয়া চলছে? হ্যাঁ, আপনার মার ওষুধের খরচ, আপনার মার এই খরচ, আপনার পোলার খরচ, আপনার বোনের খরচ, এই সব কিছু খরচ করার পরবর্তীতে টাকা কয় টাকা থাকে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই। আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় আসবেন না। আর একটা কথা মনে রাখেন, আমি কিন্তু আপনার তালাক দিয়া তারপরে হাউন্ডে বিয়া করছি, সুতরাং আমারে জ্বালানোর চেষ্টাও করবেন না। ভাই, ও বড় ভাই, কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? যা বলছে একদম সুন্দর এবং গঠনতান্ত্রিক ভাবে সুন্দরভাবে বুঝায় বলছে। আর আপনার কথা কান দিয়া শুনছেন, আর আমার বাড়িতে থাকেন না। আপনার যা ভালো লাগতেছে না আপনারা দেখতে। সুমি, তুমি কাজটা কেমনে করতে পারো? একটা বার আমার বাচ্চাটার কথা ভাবলা না? আমার বাচ্চাটা তোমাকে ছাড়া ঘুমায় না।
তোমার ছাড়া খায় না, গোসল করে না। কাজটা তুমি একদমই ঠিক করো নাই। আর শোনো, আমার কষ্টের টাকা, আমি প্রবাসে 5টা বছর কষ্ট কইরা আমার গায়ের গাম পানি কইরা আমি টাকা কামাইছি। এই টাকা কিভাবে উড়াইতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, কথাটা মনে রাখো। শোনা, এদিকে তাকাও। শোন, আরে পাগল ছাগল কি না বলে, তুমি তো আমাকে দিছো মাত্র 15 লাখ টাকা, তোমার অ্যাকাউন্টে তো 30 লাখ টাকা, আর 15 লাখ টাকা কই? 15 লাখ টাকা আমার মাথায়, 5 লাখ টাকা ওর সংসারে আমার খরচ হয়ে গেছে, আর বাকি 10 লাখ আছে, ওই 10 লাখ আমি তোমার নামে দিয়ে দিব। এসব জয় ঝামেলা আমি আমার সাথে রাখতে চাই। কি ব্যাপার, আসতে তো দেরি করলে কেন? আরে আর বইলো না, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কি বলে ভাইয়া? ভাইয়ার মন মানসিকতা এখন কেমন? ভাইয়া তো পুরো একেবারেই ভেঙে গেছে। সে বলতেছে কাল থেকে নাকি সে অটো চালাবে। অটো চালাবে? হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্য ঠিক। তোমাদের সংসারের যে অবস্থা, তোমার ভাইয়ের মন মানসিকতা ভালো না। তোমাদের ভাবি তোমাদের টাকা পয়সাগুলো মেরে দিছে, অটো খারাপ না, তারপর তো সংসারে একটা হাল ধরা হলো, তাই না? কিন্তু আমি চিন্তা করছি অন্য কিছু। কি ভাবতেছো? ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দিব। তাহলে তো খুবই ভালো কথা, বিয়ে করে দাও। কিন্তু ভাইয়াকে তো কোনোভাবেই রাজি করাতে পারছি না। আচ্ছা, একটা কাজ করো, আমাদের বান্ধবী নীরা আছে না, নীরার কথা বলো তোমার ভাইকে। আরে এই কথা তো আমি বলেছিলাম, একটা ধমক দিয়েছে আমাকে, একদম তেলে বাগুনে জ্বলে উঠছে। ভাইয়া কাউকে পছন্দই করে না। আসলে ভাইয়া ভাবিকে খুব বেশি ভালোবাসে তো তাই। আর এখন তো কোনো মেয়েকে বিশ্বাসই করে না। একটা কাজ করি, নীরার সাথে তোমার ভাইকে প্রেম করাই দিই। আচ্ছা তাহলে চলো, কাল আমরা ওর সাথে আলাপ করি, দেখি কি হয়। আরে নীরা যে টাইপের মেয়ে, তোমার ভাইয়াকে যেভাবে হোক সে ম্যানেজ করেই ফেলবে। কালকে কলেজে যাওয়ার আগে তোমার ভাইয়ের সাথে ওকে আলাপ করাই দেবো। ওকে, তাহলে আমি এখন যাই। ভাইয়া চলে আসবে। এখনই চলে যাবো? থাক, একটু সময় থাকুন। না না না, আমাকে যেতে দাও, ভাইয়া এসে পড়বে। যাই আমি, থাকো। বাই। কালকে দেখা হচ্ছে তাহলে। দেখ বাজান, মানুষের জীবন না অনেক লম্বা, আর এই ধরনের ঘটনাটা ঘটেই মানুষের জীবনে। তাই আমি কই কি, তুই জীবনটা নতুন করে শুরু কর, তুই একটা বিয়া কর। হ ভাইজান, আমার একটা বান্ধবী আছে নীরা, ও তোমারে খুব পছন্দ করে। মা, আমরা রাজি থাকলে। এই তুই চুপ কর, বেশি পাকনামি করছ না, পাকনা কথা কস। মা, আমি এটা কোনোদিনও করতে পারবো না। আমি আর বিয়ে শাদী করবো না। আমি রিকার জন্য কোনো সৎমা নিয়ে আসতে পারবো না। বাবা, হ্যাঁ বাবা বলো। মা এত পচা কেন? মা আমাদের ছেড়ে চলে গেছে কেন? বাবা, মাকে কখনো পচা বলতে হয় না। এই পৃথিবীতে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝতে পারছো? হুম, তুই এত ভালো কেন? তোর লাগে এমন কেন ঘটলো? একটা কথাই আছে, ভাগ্যের উপরে কোনোদিন জোর নাই। এই যে এই পৃথিবীটা না, এই পৃথিবীটা একটা মঞ্চ, আর আমরা সবাই এই মঞ্চের এক একজন এক একটা অভিনেতা। হয়তো এই গল্পের অভিনেতা আমি, স্ক্রিপ্টটা সাজানোই হয়েছে আমার জন্য এইভাবে। আচ্ছা মা, তোমরা এখন যাও, সকালবেলা আমার অটো নিয়ে বাইরেতে হবে, আর ই করে স্কুলে নিয়ে যাইতে হবে। সোনা পাখি, ঘুমাই যাও। মনটা ভালো নাই বুঝছো, এতগুলা বছর তোমার ছেড়ে বিদেশ থাকতেই। আচ্ছা একটা কথা কত, তুমি বিদেশ যে আমার ভুলে যাবে না তো? তুমি এটা কি কথা কইলা? তোমারে ভুলে যাবো আমি? তুমি জানো তোমার আমি কত ভালোবাসি। ভালো তো আমিও বাসি, কিন্তু ওইখানে কত সুন্দর সুন্দর মাইয়ারা আছে, কত সব বিদেশি বিদেশি সাদা সাদা সুন্দর সুন্দর মাইয়া, ওগুলারে দেখা যদি তোমার আমার মনে না পড়ে, যদি ভুলা যাও। তো রোকা শোনো, তুমি আমার একমাত্র ভালোবাসা। তোমারে ভোলা মানে নিজেরা ভুলে যাওয়া। আমার তো মনে হয় তুমি আমারে ভুলা যাইবা। এটা তুমি কি কথা কইলা? তুমি হইতেছ আমার একমাত্র স্বামী, আমার প্রাণের স্বামী। তুমি আমি বিলা থাকতে পারুম কও?
আমি তো ভাবতেছি এতগুলা বছর আমি তোমার সারা একলা একলা কেমনে থাকবো। শান্তি পাইলাম। আসলে বিদেশ তো এমনি এমনি যাইতেছি না। তোমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ, সবার ভবিষ্যতের জন্য যাইতেছি। শোনো, বিদেশ থেকে আসার পর তুমি আর আমি অনেক সুন্দরভাবে সংসার করবে, দেখবা আমাদের আর কোনো দুঃখ কষ্টে থাকবো না। তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যদি বিদেশ যাও, কিছু অর্থ উপার্জন করো, তাইলে আমার রিকোর ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তা থাকবো না। বাবা বাবা ও বাবা দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। বাবা চলো, বাবা চলো। খবরদার, তুই এই বাড়িতে আইসস কি লেগা? তোর এই বাড়িতে কি? আব্বা, আমি জানি আপনি আমার উপরে রাইগা আছেন, কিন্তু বিশ্বাস করেন, আমি যে কাজটা করছি, যা করছি, সব আমি আমার নিজের ভালোর জন্য করছি। শোনেন আব্বা, জীবনের সব কাজ না বিবেক দিয়ে বিবেচনা করলে হয় না, মাঝে মাঝে আবেগটারও কাজে লাগানো লাগে। আমি তোর বিবেকের কথা জানতে চাইনি। বিবেক আবেগ দিয়া তোর কোনো কিছু আমি জানতে চাইনি, আর শুনতেও চাইনি। তুই কি লেগেছো তাকে সেটা আমারে বল। আব্বা, আমি শুনছি আপনি একটু অর্থ কষ্টে আছেন, এই জন্য আমি আপনার জন্য সামান্য কিছু টাকা নিয়ে আসছি। তোর টাকা নিব আমি? আরে আমি যদি না খাইও মইরেও যাই, অসুস্থ হয়ে বিছনায় পড়েও যাই, তবু আমি তোর টাকা নিব না। তোর টাকা আমি ধরবো না। তুই যা আমার বাড়ি থেকে যা, আর ওই টাকা নিয়ে তোর জামাই হারুনের দে, ওই জুয়া খুলে দে। ওই অন্তত একদিন বেশি জুয়া খেলতে পারবে ওই টাকা দিয়া। কি কইতেছেন আব্বা? হারুন জুয়া খেলে এটা আপনারা কে কইছে? আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখছি। ও শুধু জুয়া করে, ওই নেশা করে, ওই মদ খায়। ওর জন্য আমার মান সম্মান সব শেষ। আর বিবেক, তুই যে বিবেকের কথা বললি, হ্যাঁ, এই যে তুই একটা নাতি আমার, এই নাতিটার কথা একবার চিন্তা করলি না? এই নাতিটা রেখে তুই ওর লগে সংসার করতে গেলি, বিয়ে করতে গেলি। আরে তোরা আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে। ঠিক আছে আব্বা, আমার পরিচয় আপনার আর দিতে হইব না, আমি চলে যাইতেছি। শুধু আপনি ভালো থাকেন। আর আব্বা, ভাই ভাবিরা দেখতেছি না, হেরা কি বাড়িতে নাই? হেরা বাড়িতে আছে, হেরা বাড়িতে আছে। হেরা তোর লগে কথা কইব না। তুই যা, তুই আমার চোখের সামনে তুই যা। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা কন তো, ভাইজানেরও তো এটা দ্বিতীয় বিয়া। আপনি যদি ভাইজানের দ্বিতীয় বিয়া মাইনা নিতে পারেন, তাহলে আমি দ্বিতীয় বিয়া করছি, এটাতে কি এমন অন্যায় করে ফেলাইছি আমি? আরে তোর ভাইয়ের তো একটা দুর্ঘটনা ঘটছে, আর তুই ইচ্ছা করে তোর নিজের সংসারটারে কবর দিছস। একবার বাপের কথা ভাবলি না, একবার আমার নাতিটার কথা ভাবলি না। একদিন তুই কিন্তু ঠিকই বুঝবি, তুই যেই কাজটা করছস সেদিন কিন্তু আর এই ভুল সংশোধন করতে পারবি না। তুই যেদিন হারুনের বিয়ে করছস, সেদিনই আমি ধরে নিয়েছি আমার মেয়ে মরে গেছে, আমার আর মেয়ে নাই। আর তুইও ধরে নে তোর আর কোনো বাপ নাই। আব্বা, তুই এই বাড়ির তিরিশ সীমানায় কোনোদিন আর আসবি না, কোনোদিন আসবি না। যা, যাচ্ছে আমার চোখের সামনে তোর দাও। এরকম একটা দিন আমার আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। কত কষ্ট করে আমি তোর লালন পালন করে বড় করছি, আর আজকে তুই আমারে এত বড় একটা কষ্ট দিলি। তোর কারণে আমি মানুষের মুখ দেখাইতে পারি না, সমাজে চলতে পারি না। তুই আমার চোখের সামনে তোর যা, 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 এখন বাইরে দাও।